এবার ভয়ঙ্কর রূপে রাজপথে দেখা দিবে আওয়ামী লীগ। দেশ দখলে নিতে খুব শীঘ্রই দেশে ফিরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে পুতিনের নির্দেশে সরাসরি নির্বাচন বন্ধের ঘোষণা। তাহলে কি আবারও ক্ষমতায় ফিরতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ, নাকি সবকিছুই বড় এক চক্রান্ত? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো। তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তত্ত্বাবধায়ক সরকার কি ফিরে আসবে? কে হবেন সেই সরকারের প্রধান উপদেষ্টা? আগামী নির্বাচন কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে? আলটিমেটলি যেটি বলবা সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে হবে না। আবারও একটি 1-11 ঘটবার খুব বেশি সম্ভাবনা আছে। যে নির্বাচন হচ্ছে না, 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত হয়ে যাচ্ছে। দ্বিতীয় সেটা হচ্ছে ইউনূস এখন দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় তিনি সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করছেন। নির্বাচন স্থগিত হওয়ার 2-3 মাসের মধ্যে, মানে বড় জোর মে জুন, তার মধ্যেই বাংলাদেশে শেখ হাসিনা ফিরে যাবেন। হঠাৎ করেই উত্তাল জাতীয় রাজনীতিতে তোলপাড়। তারেক জিয়ার ভুলে জাতীয় নির্বাচন স্থগিত করে দেওয়ার উপক্রম করেছে। 12 তারিখ জাতীয় নির্বাচন হবে কি হবে না এই বিষয়ে যথেষ্ট কনফিউশন রয়েছে। তারেক রহমানকে দেশের আবার লন্ডনে যেতে হবে। মনে রাখবেন, আগামীতে কোনোভাবেই নির্বাচন হচ্ছে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং নির্বাচনের আগে সমস্ত অবৈধ অস্ত্র, জঙ্গি, সন্ত্রাসীদের গ্রেপ্তার, এগুলো সবকিছু উদ্ধার করতে হবে এবং সকল দলের অংশগ্রহণমূলকই নির্বাচন হবে, হতে হবে। নির্বাচনটা স্থগিত করে দেবে বা পোস্টপোন করে দেবে। এটা ছাড়া যদি নির্বাচনের দিকে এগোতে থাকে তাহলে মহাসর্বনাশা। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমার কিন্তু কালকে থেকে বেশ শঙ্কা যাচ্ছে। এমন কোনো পরিস্থিতি হবে কিনা যে না আমরা এই নির্বাচন আমাদের পক্ষে সম্ভব, এরকম একটা অ্যানাউন্সমেন্ট দেবে কিনা? নির্বাচনের আগে কি এমন করে নতুন কোনো কাহিনী তৈরি হতে পারে যেখান থেকে নির্বাচন পিছিয়ে যেতে পারে? পরিস্থিতি দেখে কিন্তু এখন এমনই মনে হচ্ছে গতকালকে নির্বাচনে যাবে কিনা এটা এখন চিন্তা ভাবনা করছে এনসিপি। তার মানে কি কোনো প্ল্যান চলতেছে? বিপদ আসলে মনে হয় চারদিক থেকে আসে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকুক, একমাত্র পাকিস্তান ছাড়া আর কোনো দেশ চায় না। আমেরিকাও অনেকদিন এই বিষয় নিয়ে চুপ ছিল, কিন্তু বিগত এই 10-15 দিন ধরে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতি নিয়ে। বাঁশের চেয়ে যেমন কঞ্চি বড়, তেমনি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অন্তর্বর্তী সরকারের কাছে ভোটের চেয়ে গণভোট বেশি প্রিয়। অন্যদিকে সরকারের মিত্র দলগুলো ব্যস্ত লেভেল প্লেইং ফিল্ডের নামে আসন বন্টন সমঝোতা নিয়ে। রেফারি নিজেই খেলোয়াড় হয়ে যাওয়ায় যাদের জন্য ভোট, সে জনগণের মধ্যে অবশ্য ভোট হোক আর গণভোট, কোনোটি নেই বিন্দু মাত্র আগ্রহ নেই। সূত্রগুলো বলছে, ভোটের নাটকে সরকার ও সরকারি মিত্রদের চিন্তা হলো দুটি। প্রথমটি হলো বিদেশি শক্তিগুলো এমন নিয়ন্ত্রিত ভোটকে কিভাবে দেখছে, আর দ্বিতীয়টি হলো নির্বাচনের আগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ কি করবে। আওয়ামী লীগ নিয়ে সরকারের চিন্তা হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হলো বিদেশি দেশ ও সংস্থার প্রতিনিধিদের সাথে গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বেশ কয়েকটি বৈঠক হয়েছে। এসব বৈঠকের পরপরই 17 জানুয়ারি ভারতের দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় আওয়ামী লীগের 2 সাবেক মন্ত্রী সংবাদ সম্মেলন করেছে। এর মধ্যে প্রচার করা হচ্ছে আগামী শুক্রবার 23 জানুয়ারি দিল্লিতে সাংবাদিকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দিবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আমরা নিশ্চিত হতে পেরেছি, সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ বা বাংলাদেশের গণতন্ত্র বাঁচাও শীর্ষক অনুষ্ঠানটি দিল্লিতে হলেও শেখ হাসিনা ওই অনুষ্ঠানে সশরীরে থাকবেন না। সেই অনুষ্ঠানে শেখ হাসিনার একটি অডিও বার্তা প্রচার করা হবে। তবে সূত্রগুলো বলছে, সেই অডিও বার্তার মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এমন কিছু বার্তা দিবেন যেটি গত 1 সপ্তাহ ধরে অনুষ্ঠিত বৈঠকের আলোকেই হবে। প্রশ্ন হলো, শেখ হাসিনা ও তার দল এরই মধ্যে ভোট বর্জনের কথা বলেছেন, তাহলে 23 জানুয়ারি নতুন কি বার্তা দিতে পারেন তিনি? 24 সালের 5 আগস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন দিল্লিতে। সেখান থেকে অডিও বার্তার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের প্রায় তিনি বার্তা দেন। এ নিয়ে ভারতের কাছে একাধিকবার নালিশও জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এতে অবশ্য কোনো লাভ হয়নি। উল্টো ইংরেজি বাংলা মিলিয়ে একাধিক আন্তর্জাতিক ও ভারতীয় সংবাদ মাধ্যমকে ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। সেসব সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এই সরকার আমলে মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘু নির্যাতন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নিপীড়ন সহ একাধিক ইস্যুতে তিনি মন্তব্য করেছেন। প্রায় সবগুলো সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন তার দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভয় পেয়ে সরকার আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে ভোটের মাঠ থেকে বাইরে রেখেছে। কিন্তু অডিও বার্তা কিংবা ইমেল সাক্ষাৎকার দিলেও শেখ হাসিনাকে গত 17 মাসে সশরীরে দেখা যায়নি কিংবা ভিডিও বার্তাও দিতে দেখা যায়নি। ভারতীয় এক সাংবাদিকের ভিডিও বার্তা থেকে প্রচারিত হয়েছে 23 জানুয়ারি শেখ হাসিনা সশরীরে সাংবাদিকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে দিল্লির একাধিক সূত্রে আমরা নিশ্চিত হতে পেরেছি, শেখ হাসিনা সশরীরে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। যে অনুষ্ঠানটির কথা বলা হচ্ছে সেটির শিরোনাম হলো সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ বা বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও। অনুষ্ঠানটির আয়োজন করেছে দিল্লিতে অবস্থিত ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া।
দিল্লির মাথুরেতে এই অনুষ্ঠানটি হবে। সেখানে সশরীরে হাজির থাকবেন হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এস সিদ্দিক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য হাবিব মিল্লাত এবং অধ্যাপক এস এম মাসুম। দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাবের সভাপতি ডক্টর ওয়াএল আওয়াদ যে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে সেখানে বলা হয়েছে 23শে জানুয়ারি সন্ধ্যা 6টা থেকে 7টায় অনুষ্ঠানটি হবে, যেখানে সূচনা বক্তব্য দিবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেটি হবে তার একটি অডিও বার্তা, এমনকি তিনি অডিও সংযোগে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সম্ভাবনাও কম। দর্শক, এর আগে 17 জানুয়ারি ভারতের দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় আওয়ামী লীগের 2 সাবেক মন্ত্রী সংবাদ সম্মেলন করে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবর বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 17 মাসে ভারতের মাটিতে এটি ছিল আওয়ামী লীগ নেতাদের কোনো সংবাদ সম্মেলন। অবশ্য দলটির অনেক নেতাই ভারতীয় গণমাধ্যমকে নানাভাবে সাক্ষাৎকার দিয়েছেন গত 1.5 বছরের বেশি সময়। যদিও অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে 17 জানুয়ারির প্রেস কনফারেন্সটি আওয়ামী লীগের ছিল না। সংবাদ সম্মেলনে হাজির ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। অনুষ্ঠানের অন্যতম আয়োজক লন্ডন প্রবাসী বেস্ট নিঝুম মজুমদার বিবিসি বাংলাকে বলেছেন, হাসান মাহমুদ এবং নফেল চৌধুরী কেউই আওয়ামী লীগের নেতা হিসেবে ওই সংবাদ সম্মেলনে যাননি। দিল্লিতে 17 জানুয়ারি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনটির আয়োজক ছিল ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন বা ICFR নামে একটি সংগঠন ও লন্ডন ভিত্তিক একটি ল ফার্ম। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় বা OHCHR জুলাই আগস্টের বিক্ষোভ নিয়ে যে প্রতিবেদন করেছিল তার একটি রিপোর্টাল বা জবাবি প্রতিবেদন তৈরি করেছে ICFR নামে এই সংগঠনটি। এর আগে একই বিষয়ে জেনেভাতেও সংবাদ সম্মেলন করা হয়েছিল। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে বাংলাদেশের নির্বাচনের আগে আওয়ামী লীগের 2 জন সাবেক মন্ত্রী সশরীরে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হলে যে বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রশ্ন আসবেই তাও আয়োজকরা জানতেন এবং এর জন্য প্রস্তুত ছিলেন। ভারতের অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা বিবিসি বাংলাকে বলেছেন বাংলাদেশের মানুষের কাছে তাদের রাজনৈতিক বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য ভারতের গণমাধ্যমই সব থেকে উপযুক্ত, তাই দিল্লিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে হাজির থাকা বাংলাদেশের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বিবিসি বাংলাকে বলেছেন দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে বাংলাদেশের যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে তার কোনো সম্পর্ক নেই। তার দাবি এটি নির্বাচন বা ইলেকশন নয়, এটি একটি সিলেকশন। দর্শক, যদিও শেখ হাসিনা দিল্লি থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দেন এবং আওয়ামী লীগের নেতারা বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেন, কিন্তু গত 17 মাসে আওয়ামী লীগের কোনো নেতাকে সরাসরি কোনো ধরনের সংবাদ সম্মেলনে দেখা যায়নি। গত বছরের মাঝামাঝি সময় নাগাদ দিল্লি জাতীয় প্রেস ক্লাবে একটি মানবাধিকার সংগঠনের ব্যানারে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার প্রকাশ্যে আসার কথা ছিল, তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেষ পর্যন্ত তা নিয়ে আপত্তি তোলায় সেটি বাতিল করা হয়। তখন কারণ হিসেবে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছিল এই আওয়ামী লীগ নেতারা যেহেতু প্রায় সবাই পর্যটক ভিসা বা বাণিজ্যিক ভিসা নিয়ে ভারতের মাটিতে আছেন তাই তাদের প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে দেওয়া সম্ভব নয়। তবে হাসান মাহমুদের ক্ষেত্রে পরিস্থিতিটা আলাদা, কারণ তিনি ভারতে নন, আপাতত থাকছেন ইউরোপের দেশ বেলজিয়ামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ফাঁস হওয়া বিভিন্ন ছবিতে তাকে ইউরোপের বিভিন্ন দেশে সফর করতেও দেখা গেছে। ফলে হাসান মাহমুদের ক্ষেত্রে ভারতের সরাসরি কোনো দায় নেই বলেই তাকে দিল্লির প্রেস ক্লাবে এই সাংবাদিক সম্মেলন করার অনুমতি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সংবাদ সম্মেলনে তার সঙ্গে নিঝুম মজুমদারও লন্ডন প্রবাসী বাংলাদেশি, কাজেই তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আবার শেখ হাসিনা প্রথমবারের মতো সাংবাদিকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে অডিও বার্তা দিতে পারেন। প্রশ্ন হলো এতদিন পর ঠিক বাংলাদেশের নির্বাচনের আগে আগে কেন এমনটা হচ্ছে? দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারতে থাকা এবং ভারতের বাইরে বেশ কিছু দেশের, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের অফ দ্য রেকর্ড যোগাযোগ হয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের কাছে তারা এই বার্তা পৌঁছানোর চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে বাদ দিলে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটবে এবং আঞ্চলিক ভারসাম্য নষ্ট হবে। এমনিতেই আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি বরাবরই জোরালো ছিল। গত 23শে ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের 5 জন প্রভাবশালী আইন প্রণেতা অন্তর্বর্তী সরকারকে একটি চিঠি লিখে আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিটিশ পার্লামেন্টও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কমনওয়েলথ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে তাদের নেতিবাচক মনোভাবের কথা অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিয়েছে। সূত্রগুলো বলছে শেখ হাসিনা 23শে জানুয়ারি অডিও বার্তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দিতে পারেন। আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর প্রতিনিধিদের সাথে গত কয়েক সপ্তাহ দলটির শীর্ষ নেতাদের যে যোগাযোগ হয়েছে তার প্রেক্ষিতে তিনি এমন বার্তা দিতে পারেন। এর মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য ক্যাম্পেইন করা হচ্ছে। শেখ হাসিনা নিজেও অডিও বার্তায় এমন নির্দেশনা দিয়েছেন। গত 2 দিনে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও মিছিল করা শুরু হয়েছে। পুলিশের একাধিক সূত্রে জানা গেছে দলটির ঝটিকা মিছিল থামানোর জন্য এক সময় সরকারের পক্ষ থেকে ব্যাপক চাপ ছিল। এমনকি বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারও করা হয়েছিল। কিন্তু গোয়েন্দা সূত্রগুলো বলছে 25শে জানুয়ারি থেকে আওয়ামী লীগের বড় ধরনের শোডাউন শুরু হতে পারে, তবে এমন নির্দেশ দলটির শীর্ষ পর্যায় থেকে দেওয়া হয়েছে কিনা সেটি এখনো নিশ্চিত হতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মনে করেন 21শে জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু হলে
পুলিশ এমনিতেই ব্যস্ত হয়ে পড়বে। এর মধ্যে নির্বাচন বিরোধী একটি পক্ষ মাঠে নামলে পুলিশের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হতে পারে। গোয়েন্দাদের ধারণা, আওয়ামী লীগের যে মাঠ পর্যায়ে বা তৃণমূলে জনবল আছে এবং তাদের ছাড়া নির্বাচন করলে সেটি গণতান্ত্রিক হবে না, এমন একটি বার্তা দেশ ও দেশের বাইরে দলটি ছড়িয়ে দিতে চাইবে। দলটি নির্বাচন বর্জনের ডাকটি শুধু অনলাইনে বা দলীয় নেটওয়ার্কে নয়, মাঠের কর্মসূচির মাধ্যমেও তুলে ধরবে। আগামী কয়েকদিনের মধ্যে দলটির সভানেত্রী অডিও বার্তার মাধ্যমে দলটির কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে দলটির একটি সূত্র জানিয়েছে। দর্শক, হ্যাঁ ভোটের জন্য সর্বশক্তি নিয়োগ করলো সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বড়ই উদাসীন, সেটার প্রমাণ হলো 19 জানুয়ারি সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে র্যাবের এক সদস্য মারা গেছেন। কয়েকজন র্যাব সদস্যকে জিম্মি করে রেখেছে সন্ত্রাসীরা। এটি ঘটেছে স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্যের ঠিক একদিন পর, যেখানে তিনি বলেছিলেন থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো খালে বিলে জঙ্গলে আছে বলে তিনি নিশ্চিত হয়েছেন এবং এগুলো নির্বাচনের সময় ব্যবহার হবে না। প্রশ্ন হলো, এমন পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ যদি তার শক্তি দেখাতে নামে, তাহলে সেটি অধ্যাপক ইউনূসের ঐতিহাসিক ভোটের জন্য কতটা অপ্রীতিকর আর অস্বস্তিকর হবে। বিপদ আসলে মনে হয় চারদিক থেকে আসে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকুক, একমাত্র পাকিস্তান ছাড়া আর কোনো দেশ চায় না। আমেরিকাও অনেকদিন এই বিষয় নিয়ে চুপ ছিল, কিন্তু বিগত এই 10-15 দিন ধরে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতি নিয়ে। ভারতও সেই বিষয়টাকে কাজে লাগাচ্ছে এবং আমেরিকার সাথে কূটনীতিকভাবে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে সমঝোতা করার চেষ্টা করছে। এবং আমেরিকার যে ট্রাম্প প্রশাসন আছে তারাও কিন্তু দফায় দফায় শেখ হাসিনার সাথে যোগাযোগ করছে। শেখ হাসিনাও ওদের সাথে দফায় দফায় কথা বলছে। কেন হঠাৎ করে এত আমূল পরিবর্তন হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে? এর পিছনে অনেকগুলো কারণ আছে। গতকালকে আমি কিছু কারণ আলোচনা করেছিলাম একটি ভিডিওতে। আমি ক্লিয়ারলি বলেছিলাম, বাংলাদেশে সর্বপ্রথম যে বিষয়টার কারণে আমেরিকা ডক্টর ইউনূস সরকার এবং পরবর্তীতে পাতানো নির্বাচনের ফলে যে রাজনৈতিক সরকার আসবে তাদের উপর বিশ্বাস রাখতে পারছে না, তার প্রথম কারণই হচ্ছে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদের আস্ফালন। কারণ আমেরিকা পৃথিবীর কোন দেশে জঙ্গিবাদের আস্ফালন হয় সেটা চায় না, এবং ভারতও কিন্তু সেটা চায় না। এই বিষয়টাতে তারা ঐক্যবদ্ধ, ইসরায়েল সহ। এটা আমি কালকের ভিডিওতে বলেছি। এখন আলোচনার শুরুতেও সেটা তাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি কেন হঠাৎ করে আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। আর গণতান্ত্রিক বিষয়ে কিন্তু ভারত বলেন, আমেরিকা বলেন, এরা অনেক বেশি কঠোর, কারণ তারা চায় প্রত্যেকটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। এই সকল বিষয়ের কারণে এবং এই সকল বিষয় আমেরিকা থেকে মোটামুটি বোঝাতে সক্ষম হয়েছে ভারত। এবং শেখ হাসিনা আমেরিকাকে আশ্বস্ত করেছে, আপনারা যে বিষয়গুলা আগামীতে যে রাজনৈতিক সরকার আসবে বা এখন যে সরকার আছে তারা করবে, আমি আসলেও কিন্তু আপনাদেরকে সেই সুযোগ সুবিধা দিব। এবং শেখ হাসিনা সরকারের আমলে যেরকম স্টেবল ছিল বাংলাদেশ, এখন কিন্তু এরকম স্টেবল না, এবং পরবর্তীতে যে পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে সে সরকারও স্টেবল থাকবে না। সেই কারণে আগের বিষয়গুলো চিন্তা ভাবনা করে এবং বর্তমান বিষয়গুলো চিন্তা ভাবনা করে আওয়ামী লীগ সরকারকেই তারা আবার বাংলাদেশে স্টেবল করাতে চাচ্ছে। কারণ এখন যে ব্রেন ক্রিস্টেনসন আছে, এই যে নতুন রাষ্ট্রদূত আমেরিকা থেকে নিয়োগ করেছে বাংলাদেশে, তিনি কিন্তু আওয়ামী লীগের আমলেই বাংলাদেশে কাজ করেছিল 2019 থেকে 2021 সাল পর্যন্ত। অর্থনীতি এবং রাজনৈতিক কাউন্সিলর ছিল রাষ্ট্রদূত কার্যালয়। সে কারণে আওয়ামী লীগের শাসন আমলের অনেক বিষয় ট্রাম্প প্রশাসনের কাছে উনি তুলে ধরতে পেরেছে, এবং আওয়ামী লীগ থাকা অবস্থায় বাংলাদেশ কিভাবে পরিচালিত হয়েছে এবং বাংলাদেশ কিরকম স্টেবল ছিল এবং জঙ্গিবাদ কিভাবে আস্ফালন ঘটে নাই বাংলাদেশে, সে সকল বিষয় ট্রাম্প প্রশাসনের কাছে সকল তথ্য এই ব্র্যান্ড ক্রিস্টেনসেনও পাঠিয়ে দিয়েছে। আর ব্র্যান্ড ক্রিস্টেনসেনের সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতার সাথে অনেক ভালো সম্পর্ক, এটাও আমি আমার একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। কারণ তৎকালীন সময় যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তিনি বাংলাদেশে কার্যরত থাকার ফলে আওয়ামী লীগের অনেক নেতার সাথে ওনার ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। এই সার্বিক বিষয় চিন্তা করে ট্রাম্প প্রশাসন এই ডক্টর ইউনূস সরকারের উপর অনেক বেশি চাপ প্রয়োগ করেছে, এবং এই ডক্টর ইউনূস সরকার অনেক বেশি বিপাকে পড়ে গিয়েছে। এখন যে রাষ্ট্রদূত আছে বাংলাদেশে আমেরিকার, তিনিও কিন্তু রীতিমতো বিতর্কত অনেক কূটনীতিক চাপ প্রয়োগ করছে। এখন সর্বশেষ জাস্ট বাকি আছে ভারত এবং আমেরিকার কূটনৈতিক বৈঠকটা। ওই বৈঠকে যদি সম্পূর্ণরূপে সমঝোতা হয়ে যায়, তাহলে 100% ধরে রাখেন বাংলাদেশে পাতানো নির্বাচন হচ্ছে না। আরো কিন্তু সময় আছে। যদি সম্পূর্ণরূপে সমঝোতা করতে না পারে নির্বাচনের আগে বা নির্বাচন পরবর্তী সময়ে সমঝোতা হয়, তাহলে নির্বাচনের পরবর্তী সময়ে শেখ হাসিনা 1 বছরের মধ্যে বাংলাদেশে আসবে, এবং শেখ হাসিনা যদি নাও আসে, বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে সরকার আসবে সে সরকার বাধ্য হবে কার্যক্রম যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা তুলে নিতে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতা তখন বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি সচল হবে। এটা 100%। আমেরিকান ট্রাম্প প্রশাসন সেটার জন্য কাজ করছে এবং ভারতও সেটার জন্য কাজ করছে। শেখ হাসিনা আমেরিকার সাথে মোটামুটি এই সকল বিষয় ক্লিয়ার করে নিয়েছে। তাই আপনাদের মনে যত প্রশ্ন আছে, যত হতাশা আছে, আস্তে আস্তে সেই সকল বিষয় কাটতে শুরু করে দিয়েছে আমি মনে করছি। তারপরও এখন অনেক হতাশা আছে, যতক্ষণ পর্যন্ত সকল বিষয় খোলাসা হবে না। খোলাসা হওয়ার আগ পর্যন্ত আপনাদের চিন্তা এখনো মাথায় আছে। তারপর আরো কিছুদিন অপেক্ষা করতে থাকুন। নির্বাচনের এখন অনেক সময় বাকি আছে, এবং নির্বাচনের পরবর্তী সময় কিন্তু অনেক সময় আছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে যে এখনো 2 বছর হয়নি। বিএনপি 19 বছর ক্ষমতার বাইরে ছিল, তাই নয় কি? তারা 19 বছর ক্ষমতার বাইরে থাকার পরেও তারা সংগঠিত হয়ে আবার দেখেন ক্ষমতায় আসার দূরে এগিয়ে গিয়েছে। তাই আমাদের আরো হয়তো কিছু বছর অপেক্ষা করতে হবে আবার পূর্ণ শক্তি অর্জন করার জন্য আওয়ামী লীগের। এর আগে আমরা ভেঙে পড়লে, হতাশাগ্রস্ত হলে, একজন আরেকজনকে গালাগালি করলে, যারা উজ্জীবিত করছে তাদেরকে গালাগালি করলে, বিভিন্ন সমীকরণ যদি 19-20 হয়ে যায়, তাদেরকে গালাগালি করলে কোনো লাভ হবে না, বরং দলের ক্ষতি হবে। যারা উজ্জীবিত হচ্ছে তারা আপনাদের কমেন্টের কারণে, আপনাদের কথার কারণে তারাও হতাশ হয়ে যাবে। তাই আমাদের ধৈর্যশীল হতে হবে। আমি অনেক সময় আমার অনেক ভিডিওতে বলি, ধৈর্য এবং বীর্য এই দুটা জিনিস আমাদের আটকানো শিখতে হবে।
তাহলে আমরা সত্যিকারের পুরুষ হতে পারবো। যারা সত্যিকারের পুরুষ তাদের ধৈর্য থাকতে হবে এবং বীর্য আটকানোর ক্ষমতা থাকতে হবে। এই সকল বিষয় কিন্তু আপনারা চিন্তা করে আগামীতে রাজনীতি করতে হবে। কথা বুঝতে পারেন নাই? খারাপ সময় পরে ভালো সময় আসবে। আরো হয়তো বা কিছু দিন বা কিছু মাস খারাপ সময় আমাদের অতিবাহিত করতে হবে। অতিবাহিত করার পরে কূটনীতিকভাবে যখন মোটামুটি ভারত গুছিয়ে নিচ্ছে, আওয়ামী লীগ গুছিয়ে নিচ্ছে, তাহলে বুঝতে পারেন আগামীতে আমাদের খুব সন্নিকটে ভালো সময়। তাই আমাদের আর সমালোচনা করা যাবে না, আমাদের আর হতাশাগ্রস্ত হয়ে বসে থাকা যাবে না। আমেরিকা মোটামুটি তাদের খেলা শুরু করে দিয়েছে, আমেরিকার স্বার্থেই তাদের খেলা শুরু করে দিয়েছে। এখানে আর কোনো কারণ নাই। আমেরিকার স্বার্থ ছিল শেখ হাসিনা আমেরিকার কথা মানা নাই, রেজিম চেঞ্জ করে দিয়েছে, ডক্টর ইউনূসকে বসিয়েছে। কিন্তু তাদের স্বার্থ যেগুলো হাসিল করা, ডক্টর ইউনূসকে বসিয়ে মনের মতো স্বার্থ হাসিল করতে পারছে না, আনস্টেবল সরকার থাকার কারণে। এবং পরবর্তী যে সরকার আসবে তারা আনস্টেবল থাকবে, এর ফলে তারা তাদের স্বার্থ হাসিল করতে পারবে না। সে কারণে আওয়ামী লীগকে বসালে ভারতের সমর্থন থাকবে, মোটামুটি বাংলাদেশ স্টেবল সরকার পাবে, তাদের স্বার্থ হাসিল করতে সুবিধা হবে। আওয়ামী লীগও বুঝে গিয়েছে যে সকল বাংলাদেশের জনগণের জন্য এত চিন্তা করে ভালোবাসা দেখিয়ে লাভ নাই। তারা হচ্ছে হুজুগে বাঙালি, তারা ব্রেনওয়াশ হয়ে যায়, তারা নিজের দেশকে নিজেরা ধ্বংস করে। আমি হুদাই আমার আওয়ামী লীগের কর্মীদেরকে বিপদে ফেলে লাভ কি? আওয়ামী লীগের কর্মীদেরকে মেরে লাভ কি? সমঝোতায় করে ফেলাই ভালো। এটাই ইন্ডিয়া এখন সেটা বুঝতে পেরেছে, আওয়ামী লীগও বুঝতে পেরেছে, আমেরিকাও বুঝতে পেরেছে। এটাই হবে সবচেয়ে ভালো পথ এই বাংলাদেশের মানুষের জন্য। এবং বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এবং আমেরিকার সাথে যদি একটা ভালো সম্পর্ক আওয়ামী লীগ করতে পারে, শর্ত সাপেক্ষে ভারতও সেখানে সহযোগিতা করে, সেটাই বাংলাদেশের মানুষের জন্য মঙ্গলজনক। অন্তত স্টেবল সরকার থাকবে, জঙ্গিবাদ রাষ্ট্রপালন হবে না, সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে। সকল মানুষ আগে যেভাবে শান্তিতে ঘুমাতে পারতো সেভাবে ঘুমাতে পারবে। এরকম উল্টাপাল্টা আন্দোলন যেখানে সেখানে মব কিছুই হবে না। সকল কিছু কঠিনভাবে শেখ হাসিনা দমন করতে পারবে। আর উল্টাপাল্টা যদি আরো বেশি কিছু করার চেষ্টা করে এই সকল জঙ্গিরা পাকিস্তানের সাপোর্ট নিয়ে, তাহলে শুয়ে দেওয়া হবে, ক্লিয়ার কাট। আর শুয়ে দিলে কোনো বাল্টা হবে না, কারণ ভারতের সমর্থন থাকবে। আর আমেরিকার সমর্থন থাকলে তো আর কি লাগে? পাকিস্তান জঙ্গি রাষ্ট্র, সকলেই জানে। পাকিস্তানকে মারার জন্য ওদিকে আফগানিস্তান রেডি আছে। ভারত একটু সমর্থন দিলে মাস শুরু হয়ে যাবে। কথা বুঝেন নাই? এই হচ্ছে যে বাংলাদেশের এখন বাস্তব প্রেক্ষাপট। এগুলো আমাদেরকে মেনে নিতেই হবে। আওয়ামী লীগ সরকার যদি বাংলাদেশের মানুষের কথা চিন্তা না করে এবং বাংলাদেশের কথা চিন্তা না করে যদি হালকা সত্য মেনে নিত আওয়ামী লীগের, আমেরিকার, তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না আওয়ামী লীগের এবং বাংলাদেশেরও। সেটাই ভালো ছিল বাংলাদেশের মানুষের জন্য। কারণ বাংলাদেশের মানুষ তো হুজুগে, লাভ কি হলো? ঘুরে ফিরে সেই বাংলাদেশটাকে ধ্বংস করলো, নিজের দেশের মানুষকে মারলো, এবং এখনো কিন্তু তারা সকল কিছু ফেস করছে। দেশের মধ্যে মব, দেশের মধ্যে হত্যা, গুম, খুন চলছেই। নির্বাচনের নামে একটা নাটকও চলছে, কিছুই বন্ধ নেই। দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে তুলে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।